আমি তখন মুকুলপুর কলেজে পড়াশোনা করি। এই কলেজটাকে কেন্দ্র করে আশেপাশে বেশ কিছু মেশবাড়ি, দোকানপাট গড়ে উঠেছে। আশেপাশে অনেকখানি জায়গার মধ্যে এই একটাই কলেজ, তাই বহু দূর থেকেও ছেলেরা এখানে পড়তে আসে। আমি আর আমার বন্ধু নিখিলেশ মেশবাড়ির একটা ঘর ভাড়া করে থাকি। গল্প, আড্ডা, পড়াশোনা সমস্ত কিছু মিলিয়ে দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। হঠাৎই বৈশাখ মাস এসে পড়ল। শুরু হলো প্রচণ্ড গরম। আর এই গরমের চোটে শিক্ষক ছাত্র দুই পক্ষ এমন নাজেহাল হয়ে উঠল যে প্রিন্সিপাল যদুবাবু কিছুদিনের জন্য কলেজ বন্ধ থাকার আদেশ দিলেন। তারপর বন্ধুবান্ধব সব একে একে মেস ছেড়ে তাদের গ্রামের বাড়িতে ফিরে যেতে লাগলো ছুটি কাটাতে। আমার আর নিখিলেশের নানান কাজের চাপে বাড়ি যাওয়ার দিন ঠিক করতে দেরি হয়ে গেল। একদিন সন্ধেবেলা দুই বন্ধুতে ঘরে বসে কথা হচ্ছিল। আচ্ছা ভাই, সবাই তো চলে গেল, মেস একেবারে ফাঁকা, তুমি আর আমি এখনো বাড়ি যেতে পারলাম না, তো বাড়ি কবে যাবে বলে ঠিক করলে? সে তো ঠিক কথা, পুরো মেস একেবারে ফাঁকা, কিন্তু এই গরমের ছুটির পরেই তো আবার পরীক্ষা, সেই জন্য বড্ড চাপ লাগছে। ভাবছি কাল পরশুর মধ্যেই রওনা দেব। বাড়ি গিয়ে লেখাপড়া করতে হবে ভালো করে। রেজাল্ট ভালো না করলে বাবা আর পড়াবে না। আরে কাকে বলছো, আমারও তো একই অবস্থা। নাম্বার কম এলে বাবা বলেছে ব্যবসার কাজে ঢুকিয়ে দেবে। আমাদের সেই ছোট্টবেলাকার গরমের ছুটিটা আর কখনো ফিরে আসবে না। না, সেই আমজাম বাগানের মধ্যে সারাদিন খেলে বেড়ানো, পুকুর ঘাটে কত বেলা পর্যন্ত স্নান করা, গাছের কাঁচা মিঠে আম ভেঙে খাওয়া, এসব দুষ্টুমির দিনগুলো আবার যদি ফিরে আসতো মন্দ হতো না। যা বলেছ ভাই, একে কি আর ছুটি বলে? ছুটি তো ছিল সেই দিনগুলো, ভাবলেই আনন্দে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমি তো প্রথমে ভেবেছিলাম বাড়ি যাবই না, নেহাত দারোয়ান সুখিরাম বাড়ি যাবে, মেস বন্ধ করে, তাই অগত্যা চলে যেতে হচ্ছে। ভাই, আমার একটা অনুরোধ আছে, রাখবে তো বলি? আচ্ছা বলোই না, আমি কি তোমার কথা রাখি না? মা বাড়ি গেলেই বলে, তোর এই বন্ধুকে একবার সঙ্গে করে নিয়ে আসিস তো, বড় ভালো ছেলে, একবার দেখতে ইচ্ছা হয়। তোমার মা কি করে জানলেন আমি ভালো ছেলে? আরে আমি তোমার সব গল্প তার কাছে করি যে। চলো না ভাই আমার সাথে, তাহলে ছুটিটাও একেবারে নিরামিষভাবে কাটবে না। দুই বন্ধু মিলে কয়েকদিন জমিয়ে আনন্দ করা যাবে। না ভাই, পরে একদিন যাব, সামনে পরীক্ষা। তোমার মাকে বলো আমি নিশ্চয়ই যাব। আচ্ছা বাবা, তুমি আমার সঙ্গে চলো, তোমার পড়াশোনার বিশেষ ব্যাঘাত ঘটবে না। আর কয়েকদিন থেকে তুমি না হয় তোমার নিজের বাড়িতে ফিরে যাবে, আমি গরুর গাড়ির ব্যবস্থা করে দেব। না ভাই, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি বাড়িতে চিঠি করে দিয়েছি, আমি কাল বাড়ি ফিরছি। তারা চিঠি পেয়ে গেছে এতক্ষণে। এখন যদি আমি না যাই, তারা যে চিন্তা করবে। কোনো চিন্তা নেই তোমার, আমি কাল সকালেই তোমার নামে তোমার বাড়িতে সব ঘটনা লিখে একটা তার করে আসবো। তাহলে হবে তো? এখন ব্যাগ গুছিয়ে নাও দেখি তাড়াতাড়ি। আমরা কালই রওনা দেব আমার গ্রাম চন্দনপুরের উদ্দেশ্যে। আরও খানিকটা বাগবিতণ্ডার পর নিখিলেশ রাজি হয়ে গেল। আমি গিয়ে দারোয়ানের কাছে হাজির হলাম। এই বাবু, আমি কাল সকাল 10টার মধ্যেই ফিরে যাব, কিন্তু আর আপনারা কি করবেন ঠিক করলেন কিছু? হ্যাঁ হ্যাঁ, আমরাও কাল বেরিয়ে যাব সকাল সকাল। তুই প্রতিবারের মতো মুক্তারামকে গরুর গাড়ির কথা বলে রাখিস। আচ্ছা বাবু, আমি এখনই গিয়ে জানিয়ে আসছি। তা বাবু, কাল কটার সময় গাড়ি আসতে বলবো? সকাল 6টা থেকে 7টার মধ্যে আসতে বল।
সকাল সকালই রওনা দেব। আচ্ছা আচ্ছা বাবু। এই বলে দারোয়ান চলে গেল গরুর গাড়ির সন্ধানে। আমি ঘরে ফিরে এসে আবার নিজের জিনিসপত্র গোছানোয় মনোনিবেশ করলাম। সকালে উঠে দেখলাম আকাশে কালচে মেঘ ঘুরে বেড়াচ্ছে, সম্ভবত বৃষ্টি হবে। এত গরমের পর ওফ, একটু বাঁচা যাবে। তবে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলে মনে হলো না। মেঘের কালচে রং খুবই ফিকে, বিদ্যুৎ চমক, ঝোড়ো হাওয়া কোনো কিছুরই লক্ষণ নেই। পরিবেশ একেবারে শান্ত। কিন্তু ঘড়িতে সময় যখন 7টা পেরিয়ে 7:30, তখনও গরুর গাড়ির দেখা নেই। আমি ব্যস্ত হয়ে বললাম, সুখিনামের কাণ্ডটা দেখেছো? কাল বলে এলাম 6টা থেকে 7টার মধ্যে বেরোবো, এখন 7:30, এখনো গরুর গাড়ির দেখা নেই। আরে তাই তো দেখছি, তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো। আকাশে কালো মেঘ। দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে বরং একবার দেখে আসি। আচ্ছা তাই যাও। বেরোতে যাব এমন সময় সুখিরাম কাঁচুমাচু মুখ করে এসে বলল, বাবু বাবু, মুক্তারামের ছেলের কাল রাত থেকে বড় জ্বর। সে তাই ভোরের বেলা গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে সদরের ডাক্তারের উদ্দেশ্যে। তাই মুক্তারামকে পাওয়া গেল না। আরো 2-1জনকে বলেছি, দেখি কি হয়। এ কি বিপদে পড়লাম রে বাবা! যদি গরুর গাড়ি না পাওয়া যায় তো বড় মুশকিল হয়ে যাবে। তাহলে বাপু, কিন্তু আমরা এখানেই থাকবো। না না বাবু, না বাবু, সে কি কথা? আপনারা এখানে থাকলে আমি বাড়ি যাব কি করে? মালিক বলে দিয়েছে সব চাবি মেরে তবেই বাড়ি যেতে। বাবু, আমি দেখছি কি করা যায়। যদি একান্তই উপায় কিছু না হয়, তবে পায়ে হেঁটে না হয় আপনারা। আরে এতটা পথ পায়ে হেঁটে যেতে কত সময় লাগবে সে জ্ঞান আছে তোর? তুই না হয় কাল যাস। এই না 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 বাবু, তা হয় না। আমার স্ত্রীর শরীরটা একদম ভালো নেই, আজ যেতেই হবে। আপনারা এই বারটা ম্যানেজ করে নিন বাবু। কোনো বার এমন হয় বলুন বাবু, বড় বিপদে পড়ে গেছি বাবু, একটু দয়া করুন। আর কি বলি, এমন দুঃখ ভাব করে বলছে, তার উপর বলছে গ্রামের স্ত্রীর শরীর খারাপ। আমরা পড়েছি মহা বিপদে। আরে আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে একটা গাড়ির ব্যবস্থা কর। আজ্ঞে বাবু, আমি এক্ষুনি দেখছি। এই বলে দারোয়ান ঘর ছেড়ে চলে গেল। নিখিলেশ একটু বিমর্ষভাবে বললে, না হে ভাই, একে দিয়ে বিশেষ ভরসা হচ্ছে না। আর খানিকক্ষণ দেখব, তারপর আমরা পায়ে হেঁটেই রওনা দেব। আরো ঘন্টাখানেক কাটল। এখন ঘড়িতে 9টার কাঁটা ছুঁই ছুঁই। দারোয়ান ঘরে ঢুকে বিমর্ষভাবে বলল, অনেক খুঁজলাম বাবু, এই একটাও গরুর গাড়ি পাওয়া গেল না। আমি রাগ করে আরো 2-1টা কথা শোনাতে যাচ্ছিলাম, নিখিলেশ আমাকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা পায়ে হেঁটেই যাব। তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমরা খানিকক্ষণের মধ্যে বেরোচ্ছি। আচ্ছা বাবু, আচ্ছা আচ্ছা। বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমরাও তৈরি হয়ে খানিকক্ষণের মধ্যে পায়ে হেঁটে রওনা দিলাম। দুজনের এক হাতে ব্যাগ আর অন্য হাতে ছাতা। দুজনেই পড়াশোনা, বিজ্ঞান, রাজনীতি ইত্যাদি নানান রকম বিষয় নিয়ে গল্প করতে করতে আমরা পথ হেঁটে চলেছি। কাঁচা মাটির রাস্তা সোজা চলে গেছে নাক বরাবর। রাস্তার দুদিকে মাথা উঁচু করে আম, জাম, কাঁঠালের গাছ, তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের লতানো গাছ, যা আম গাছগুলোকে ভর করে উঠেছে উঁচুর দিকে। পথের দুদিকে শুধুই যে জঙ্গল তা নয়, কিছু কিছু জায়গায় খালে জল টলমল করছে। সেই স্বচ্ছ জলের উপর ভেসে আছে কচুরিপানা, পদ্মফুল। রোদ কম থাকার ফলে পথ চলতেও খুব একটা কষ্ট হচ্ছে না। অনেকদিন পর বাড়ি যাচ্ছি, এই কথা ভেবে মনটা কেমন আনন্দে ভরে উঠেছে। দূরে গাছের ডালে ডালে ফিঙে পাখি লাফিয়ে বেড়াচ্ছে। দূরে ধান ক্ষেতের মাঝে একাকী কাকতাড়ুয়া চুপ করে দাঁড়িয়ে রয়েছে।
খালের স্বচ্ছ জলে কালচে মেঘের ছায়া পড়েছে। আমাদের দুই বন্ধুর বাড়ি এই একই রাস্তায়। বনের মধ্যে গাছের তলায় এক জায়গায় মা বনবিবির থান আছে। সেখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গিয়েছে। ডান দিক দিয়ে গেলে আমাদের গ্রাম চন্দনপুর, আর বাঁ দিক দিয়ে গেলে নিখিলেশের গ্রাম নীলপুর। মাঝে মাঝে বিশ্রাম নিয়ে হেঁটে গল্প করতে করতে একসময় আকাশের দিকে লক্ষ্য করে দেখলাম দুপুর গড়িয়ে বিকাল হতে শুরু করেছে। তখন আমরা এসে পড়েছিলাম সেই স্থানে যেখান থেকে আমাদের দুজনার গ্রামের রাস্তা দুদিকে ভাগ হয়ে গিয়েছে। আমি বললাম, দাঁড়াও ভাই নিখিলেশ, একটু জিরিয়ে নি, অনেকক্ষণ একটানা হেঁটে চলেছি। আচ্ছা, এখানটাতে একটু জিরিয়ে নেওয়া হোক, তারপর আবার হাঁটা যাবে। দেখো ভাই, চারিদিকে কি সুন্দর পাখি ডাকছে। সব পাখি তাদের বাড়ি ফিরে যাচ্ছে। শুধু আমাদেরই কপাল ফাটা যে আমরা ঠিক সময় মতো বাড়ি পৌঁছতে পারলাম না। তবে আর বেশিক্ষণ নয়, এতটা পথ যখন চলে এসেছি আর খানিকটা পথ ঠিক কষ্ট করে চলে যেতে পারবো। আমরা পথের ওপর দাঁড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছিলাম, এমন সময় চমকে উঠলাম একটা শব্দে। কর কর করাত করে মেঘ ডাকলো এবং চোখের সামনে দিয়ে নীল বিদ্যুতের রেখা ছুটে গেল। আবার মেঘ গর্জন শোনা গেল। ভাই, গতিক সুবিধের নয়, চলো হাঁটা শুরু করি। যদি কোনো গ্রামটাম দেখতে পাই, না তো এই জঙ্গলের মাঝখানে বৃষ্টি হলে কি অবস্থা হবে বুঝতে পারছো তো। ছাতা আছে, তবে তাতে বিশেষ ভরসা পাচ্ছি না। কিন্তু এখনো তো বেশ খানিকটা পথ, কি হবে ঈশ্বরই জানেন। চলো তবুও চেষ্টা করে দেখা যাক। এই বলে আমরা আবার পথ হাঁটতে শুরু করলাম। পথ হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম কালো মেঘের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, সন্ধ্যাটা যেন ঝুপ করে নেমে এসে চারিদিক অন্ধকার করে দিল। আমার কাছে একটা টর্চ ছিল, সেটাকে বের করেই জ্বালালাম। এদিকে মেঘের গর্জন চলেছে মাঝে মাঝে। বেশ কিছুটা রাস্তা আসার পর হঠাৎই দেখলাম শোঁ শোঁ করে একটা ঝোড়ো হাওয়া উঠল এবং তার সাথে মেঘের গর্জনও খানিকটা বাড়ল। দেখতে দেখতে শীতল বৃষ্টিকণা টুপটাপ করে আমাদের গায়ে এসে পড়ল। আমরা দেরি না করে ছাতা খাটিয়ে ফেললাম। তারপর আরও খানিকটা হেঁটেছি, এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আমি একটা জায়গায় দাঁড়ালাম, নিখিলেশও দাঁড়ালো। নিখিলেশ গলা উঁচিয়ে বলল, কি হলো, দাঁড়ালে কেন? আরে এত বৃষ্টি আর বজ্রপাতের মধ্যে পথ হাঁটবে না কোনো গাছের তলায় আশ্রয় নেবে? যা ঝোড়ো হাওয়া হচ্ছে, গাছের তলায় আশ্রয় নিলে যদি ডাল ভেঙে পড়ে, আর আশ্রয় নিলে বাড়ি পৌঁছতে আরও দেরি হবে। ঝড় বৃষ্টি যা দেখছি কখন কমবে তার কোনো ঠিক নেই। তার চেয়ে বরং ধীরে ধীরে হেঁটে যাই, চলো। ঠিক আছে, তাই চলো। অসুবিধা হলে কোনো গাছের তলায় আশ্রয় নেওয়া যাবে। কিছুক্ষণ ধরে প্রবল বৃষ্টি হলো, মেঠো পথ জলে জলে ভেসে গেল। তারপর এক সময় বৃষ্টির বেগ কিছুটা কমল। এখন ঝিরঝির করে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। তবে এই বৃষ্টির মধ্যে দিয়ে পথ হাঁটা যায়। আমাদের কাপড় চোপড় হাত পা বৃষ্টির জলে ভিজে ঠান্ডা হয়ে এসেছে। ঝোড়ো হাওয়ায় শরীর কেঁপে কেঁপে উঠছে। আর বেশি বাকি নেই, এমন সময় দূরের দিকে তাকিয়ে একটা আলো দেখতে পেলাম। গ্রামের কাছাকাছি এসেছি বটে, তবে এখনও খানিকটা পথ বাকি। এখানে তো আলো থাকার কথা নয়। নিখিলেশ পেছন থেকে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, ওই দেখো ভাই, সামনে আলো দেখা যাচ্ছে। ওটা কি কারোর বাড়ি? এই রাস্তাটা বড় নির্জন, এখানে বাড়ি দোকানপাট কিছু আছে বলেই তো আমার জানা ছিল না। তাহলে ওটা কি বলো তো? আমিও তো ঠিক বুঝতে পারছি না, কাছে গিয়েই দেখা যাক।
কিছুক্ষণের মধ্যেই আলোর গণ্ডির মধ্যে এসে পড়তেই বুঝলাম সেটা একটা চায়ের দোকান। এমন জনহীন বন জঙ্গলের মাঝখানে চায়ের দোকান কবে হলো, কেনই বা পড়েছে আমি বুঝতে পারলাম না। তখনও বৃষ্টি হয়ে চলেছে। দোকানের কিছুটা তফাতে গিয়ে দাঁড়ালাম আমরা দুজন। ভালোই হয়েছে, জলে ভিজে শীত করছে, চা খেলে শরীরটা একটু তরতাজা লাগবে। তাহলে বরং একটু চা খেয়েই তারপর আমরা আবার রওনা দিই। আমার মনটা হাজার প্রশ্নে ভরে উঠল। কিন্তু এখানে কোনো দোকান ছিল বলে তো আমি জানি না। এই জনহীন প্রান্তরে দোকানটা কেমন বেমানান লাগছে না? আমার যেন কেমন একটা লাগছে। তোমার আবার কি হলো? হ্যাঁ, এখানে চায়ের দোকান হয়তো আগে ছিল না, এখন হয়েছে। তোমার সবেতেই খুঁতখুঁতানি। একটু চা খেয়ে শরীরটা তরতাজা করে নি। ওই তো আরো দুজন দোকানে বসে চা খাচ্ছে, চলে এসো। আর বেশি চিন্তা ভাবনা করো না। আমরা দুজনে গিয়ে ঢুকলাম চায়ের দোকানে। দোকানদারটি একটু অদ্ভুত খোনা গলায় বললেন, বসেন বাবু, বসেন, চা খাবেন তো? হ্যাঁ, বানান দেখি বেশ কড়া করে। আচ্ছা বাবু, আমি এক্ষুনি দুটো ফার্স্ট ক্লাস চা বানিয়ে আপনাদের খাওয়াচ্ছি। ততক্ষণ ওই বেঞ্চিতে বসুন। আমরা দুজনে বেঞ্চের উপর বসলাম। দুটি ছেলে প্রায় আমাদেরই বয়সী নিজেদের মধ্যে কী সব আলোচনা করছিল। হঠাৎ আমাদেরকে দেখে চুপ করে গেল। দোকানদারটি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। দোকানের সামনে একটি হ্যারিকেন জ্বলছে, তার আলোই আমরা অনেক দূর থেকে দেখতে পেয়েছিলাম। আচ্ছা, আপনারা কি কাছেই থাকেন নাকি? যা বৃষ্টি নেমেছে আজ। তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, না, আমাদের বাড়ি কিছুটা দূরে, আমরা প্রতিদিনই এখানে চা খেতে আসি। প্রতিদিন এখানে আসেন না হয় বুঝলাম, তবে আজ এই বৃষ্টির মধ্যে কি করে এলেন? আমাদের যা অবস্থা হয়েছে। তা মশাই, ঝড় হোক, বৃষ্টি হোক, জল হোক, এই হরেনের চা একবার খেলে বুঝবেন কি জিনিস। একেবারে অমৃত সমান। সন্ধ্যের পর থেকেই ওই চা আমাদেরকে টেনে নিয়ে আসে হরেনের দোকানে। বাবু যে কি বলেন না, সবই আপনাদের আশীর্বাদ। দেখুন না, আরো যত রাত বাড়বে খদ্দেরের সংখ্যাও কেমন বাড়বে। একসময় ভিড়ের চুটে দোকানে গা গলানো যাবে না। বাহ, আমরা তো দেখছি অজান্তেই এক বিশ্ববিখ্যাত দোকানে এসে হাজির হয়েছি। দেখাই যাক কেমন চা বানায়। হয়তো আমরাও আবার ফিরে আসব ওনার চা খেতে। ফিরে যে আপনাদের আসতেই হবে। হরেনের হাতে চা খেয়ে সবাই তার বাঁধা খদ্দের হয়ে যায়। এই যেমন আমাদের কথাই ধরুন না, আজ থেকে 4 বছর আগে আমাদের গাঁয়ে এক ভয়ঙ্কর কলেরা দেখা দেয়। সেই কলেরাতেই তো আমরা দুজন মারা গেলাম। কিন্তু তবুও কি হরেনের কথা ভুলতে পেরেছি বলুন? 2 পেয়ালা চা খেয়ে আড্ডা না দিলে যে মরেও শান্তি নেই। তাই রোজ চলে আসি আড্ডা দিতে। আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো লাগলো না। এদিকে নিখিলেশ বলে উঠল, নতুন লোক পেয়ে বেশ গল্প ফেলেছেন। গল্প ভালো, তবে আমার বিশেষ ভয় লাগেনি। এই ধু প্রান্তরের মাঝে খদ্দেরে খদ্দেরে দোকান ভর্তি। আপনারা বললেন আর আমরা বিশ্বাস করে নেব। আপনাদের বিশ্বাস হলো না বুঝি? তবে মশাই, আমার একটিও কথা মিথ্যে নয়। ওই শুনুন, শুনতে পাচ্ছেন পায়ের আওয়াজ? ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে।
ওরা আসছে। বলে এক অট্ট হাসিতে ফেটে পড়লেন এবং তখনই অবাক বিস্ময়ে চক্ষু বিস্ফারিত করে দেখলাম সামনের বেঞ্চের উপর তাদের শরীর দুটো মিলিয়ে গিয়ে এখন দুটো কঙ্কাল বসে আছে এবং দোকানের দিকে লক্ষ্য করলাম দোকানের ভিতরেও একটি কঙ্কাল দাঁড়িয়ে আছে। সামনে বসে থাকা কঙ্কালটা বলছে, ওই যে জগার খদ্দেররা আসছে চা খেতে, আপনারাও খান, তাহলেই বুঝবেন সে কি চা। কি যে বলেন না বাবু, এত সুখ্যাতি করলে এই লজ্জা করে না বুঝি? আমার পিঠের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি আমি কেমন পাথরের মতো সব কিছু শুনে যেতে লাগলাম। তারপর ঘাড় ঘুরিয়ে পাশের দিকে তাকিয়ে দেখলাম নিখিলেশের অবস্থা ওই একই। সামনে দুটো নরকঙ্কালকে বসে থাকতে দেখে এবং দোকানের মধ্যে একটি নরকঙ্কালকে দাঁড়িয়ে থাকতে দেখে তারও চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, হাত পা অবশ হয়ে যেতে লাগলো। নিখিলেশের অবস্থা তখন আরও সঙ্গীন, তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখে মুখে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। প্রচণ্ড ভয়ে সে কিছু বলতে চাইছে কিন্তু তার মুখ দিয়ে যেন কোনো কথা বেরোচ্ছে না। এমন সময় আমি উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, পালাও পালাও বন্ধু, বাঁচতে চাইলে পালাও। এই বলে আমরা দুজন উদ্ভ্রান্তের মতো দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে শুনতে পেলাম পেছন থেকে ভেসে আসছে হরেনের কণ্ঠস্বর, এবং সেই কণ্ঠস্বর কি ভয়ঙ্কর! কি বাবু, চলে যাচ্ছেন আপনারা? আপনাদের জন্য যে স্পেশাল চা বানালাম, খেয়ে যাবেন না বাবু? চা খেয়ে যান বাবু, চা খেয়ে যান। ছুটতে ছুটতে এক সময় তাদের কণ্ঠস্বর মিলিয়ে এলো এবং আমরা গ্রামের বটতলার কাছে পৌঁছে প্রচণ্ড হাঁপাতে লাগলাম। তখন বৃষ্টিতে ভিজে গিয়েছে আমাদের শরীর, চোখ মুখ ভয়ে পাগলের মতো, কপাল দিয়ে ঘাম ঝরছে, গলা শুকিয়ে এসেছে। বড় বাছা বেঁচে গেছি। আর একটু দেরি হলেই মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিল। আজকের আমাদের কপালে এটা লেখা ছিল। উফ, এমন চরম বিপদে আগে কখনো পড়িনি। মনে হলো মৃত্যুর দোরগোড়া থেকে বেঁচে ফিরে এলাম। আমার প্রথম থেকেই তাই জন্য খটকা লাগছিল। আমি জানতাম সন্ধ্যের পর গ্রামের লোক কেউ ওদিকে যায় না। কেন যায় না তা আমি জানতাম না, আজ হাড়ে হাড়ে অনুভব করলাম। তবে আমি এটুকু বুঝেছি, ওই চা খেলে আমরাও হরেনের নিত্যদিনের খদ্দের হয়ে যেতাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।